কয়েক মাসের মাঝে সোফিয়া ও মুগ্ধের মধ্যে অনুভূতিগুলো যেন আরো গাঢ় হয়েছে। প্রতিটি মুহূর্ত তারা একে অপরের কথা ভাবে। তাদের মনে হয় তাদের প্রেমের গল্পে নতুন অধ্যায় যোগ হচ্ছে। রাতের নীরবতায় যখন তারা একে অপরের নাম বলে, মনে হয় যেন প্রতিটি শব্দে তাদের ভালোবাসার গভীরতা প্রকাশ পাচ্ছে। একসঙ্গে কাটানো স্মৃতিগুলো, যেমন হাত ধরে হাঁটা বা মিষ্টি কথায় হৃদয়ের গভীরে ঢোকা, সেগুলো যেন হৃদয়ে আজীবন গেঁথে থাকার মতো। দূরত্বের অনুভূতি কখনো কখনো কষ্ট দেয়, তবে তা ভালোবাসাকে আরো শক্তিশালী করে। জানা কথা, আবার দেখা হলে প্রতিটা মুহূর্তকে তারা আরো বেশি উপভোগ করবে। সন্ধ্যায় আয়েশা ও মাহিন খেলছিল। হঠাৎ সোফা থেকে আয়েশা পড়ে গিয়ে কপালে চোট পায়। হালকা কেটে যায়। ভাগ্যিস মাধবীর সতীনের ছেলে শওকত ছিল, না হলে বেচারি সোফিয়া যে কি করত। তবুও সে কয়েকবার মুগ্ধকে ফোনে কল দিয়েছিল, কেটে দিয়েছে কয়েকবার, পরপর আর ধরেইনি। 7টার সময় আয়েশাকে ঘুম দিয়ে ফের কল দিল মুগ্ধকে। অনেকবার কল দেওয়ার পরেও ধরছে না মুগ্ধ। শেষবার যখন দিল তখন রিসিভ করে মুগ্ধ কেন জানি খ্যাক করে বলল, কি হয়েছে? কি কল কেটে দিলেও কেন বারবার কল দিচ্ছিস? আজ বিয়ের পর ও প্রথম মুগ্ধ সোফিয়ার সাথে এমন ব্যবহার করলো। সোফিয়া বাকরুদ্ধ হয়ে যায়, তবুও বলল, রাগ হচ্ছেন কেন মুগ্ধ ভাই? নাচতে বলছিস? নাচবো আমি? মুগ্ধ ভাই, আর কখনো অফিস টাইমে ফোন দিবি না সোফিয়া। তোর মতো বসে বসে খাই না অফিসে এসে। মাথার ঘাম পায়ে ঠেলে রোজগার করে তারপর খাই। বলেই কট করে লাইন কেটে শব্দ করে রাখলো ফোনটা। মুগ্ধ মাথার চুল খামচে ধরে রাগ কমার প্রবল চেষ্টা। পাশের কলিগ স্নেহা বলল, অফিসের রাগ অন্য কাউকে কেন দেখাচ্ছেন? মাথা ঠান্ডা করুন মুগ্ধ। বস হুদয় আমাকে এতগুলো কথা শোনালো। মানুষ মাত্রই ভুল। বস হয়তো কোনো ব্যাপারে চিন্তিত, পরে ঠিক দেখে সরি বলবেন। এখন একটু শান্ত থাকুন। বাট সোফিয়াকে? মুগ্ধ তপ্ত শ্বাস ছেড়ে যথাস্থানে ফোন রেখে বলল, আমার স্ত্রী। ও মাই গড, কবে করলেন বিয়ে? 4-5 হবে। মামাতো বোন, হঠাৎ করে হয়ে গেছে। এটা অন্যায় মুগ্ধ, দাওয়াত পাওনা রইল। সময় হোক, পেয়ে যাবেন। মলিন হাসল মুগ্ধ। অফিসের কাজে ভুল করায় বস সেই সন্ধ্যার আগ পর্যন্ত মুগ্ধকে গালিগালাজি করেই যাচ্ছেন। তাই মেজাজ বিগড়ে আছে। সোফিয়ার সাথে এমন করার কারণ এটাই। হোস্টেলে রাতের খাবারে আজ পটলের দোলমা ও ভর্তা। মুসা মুখ এমন ভঙ্গি রেখে খাচ্ছে যেন পচাবাসি খাবার গিলছে। তারিফ চেটেপুটে খেয়ে ঢেকুর তুলে বলল, খাচ্ছিস নাকি গবেষণা করছিস? খাবার প্লেট থেকে নজর সরিয়ে মুসা বলল, অনেক সুন্দর সবজি, একদিন তুলতে পারলে মন্দ হয় না। তারিফ ভ্রু কুচকে ভাবার জগতে ডুব দিল। মুসা আর খেলো না। তার পটলের তরকারি বরাবরই অপছন্দের। পানি ঢেলে দিয়ে রেখে গেল। হাত মুছে নিতেই তারিফ বলল, পটল তুলতে চাবি? মনে মরার খুব শখ জেগেছে তোর? বিয়ে করলি না, না শুনলি বাবা ডাক, তাতেই? সঙ্গ দোষে লোহা ভাসে, তারই প্রমাণ তুই মামা। তারিফ খাবারের থালা রেখে গামছায় হাত মুছে নিয়ে বলল, খিয়াকে নিয়ে কি করি বলতো? কি আর করবি, একটা নৌকা কিনে নে তোরা। তুই মাঝি হবি, খেয়া পয়সা তুলবে। হয়ে গেল খেয়া ঘাটের মাঝি। আমি সিরিয়াস কথা বলছি মূসা। মুসা হাসলো, বলল, আন্টি, আমি জানাবো একবার। আরে টেনশন নিস না মামা, খেয়া তো হালকা পাতলা শর্টকাট মেয়ে, আন্টিকে ধাপ্পা দেওয়া যাবে। যা বলবি ক্লিয়ার বল। আন্টিকে বলবি খেয়া মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে, তাতেই কাজ হবে। পরে জানতে পারলে? আমি দেখে নিব। ভাইয়া। মেলি কণ্ঠে ভেসে আসা ভাইয়া ডাক শুনে মুসা বুকের বাম পাশে হাত রাখলো। তারিফ হা মেলে তাকিয়ে আছে। মুসা পেছনে ফিরে তাকায়। সহসা এমন ভাব করলো যেন বুক মোচড় দিয়ে উঠল। বুক আরো চেপে ধরে বলল, জীবন। কোথা থেকে ম্যানেজার এসে বলে উঠল, মুসা, তোমার বোন এসেছে। খুব কান্না করলো আমার হাত ধরে, তাই আসতে দিলাম। সময় 20 মিনিট। বলেই উনি চলে যায়। সহসা রাফিয়া দৌড়ে এসে মুসাকে জড়িয়ে ধরে। মুসা হতভাগ, খুশি হবে নাকি রাগ হবে বুঝলো না। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো। তারিফ না দেখার ভান ধরল সহসা। এক হাতে মুখ ঢেকে পেছনে ফিরে বলল, খুব জোরে পেয়েছে। বলেই বাথরুমে ঢুকলো। মুসা রাফিয়াকে সরিয়ে নেয়। কিছুটা রাগান্বিত হয়ে বলল, এসব কি রাফিয়া? বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে মুছা, আমি কি করব? এত তাড়াতাড়ি বিয়ে? সবই রুহানের জন্য। তোমার সাথে মিট করার সব ছবি তুলে বাবার কাছে পাঠিয়েছি। মুসা ভ্রু কুচকে বলল, ও এসব করলো কেন? আমার কাজিনের সাথে প্রেম করতে চায়, বাট আমার কাজিন চায় না। আমি না করে দিই। ওভাবে আমি নিষেধ করেছি, তাই আমার কাজিন রাজি না। তপ্ত শ্বাস টানলো। মুসা বলল, বাসায় যাও, আমি সোফিয়ার সাথে কথা বলে তোমাকে জানাবো। কাল দেখতে আসবে আমায়। আমি সামলে নিব, প্লিজ যাও এখন।
আমায় বিয়ে করবে তো মুসা? মুসা ফিচেল হাসলো, বলল, টাকা বা চাকরি না থাকলে ভালোবাসা খুব বিশ্রী রাফিয়া। আমারও তো কিছু চাই না, 3 বেলা খেতে পারলে হবে, তবুও তোমাকে লাগবে আমার। আমার পরিবার নেই, নিজস্ব ঘর বাড়িও নেই। তুমি কি আমাকে চাও না? হ্যাঁ অথবা না। 1000 বার চাই। আমি সোফিয়াফুর বাসায় কথা বলেই এসেছি, সোফিয়াফু জানে এখন বাসায় ফিরবো। ওকে চলো, এগিয়ে দিচ্ছি। বলেই মুসা শার্ট পরতে গেলে রাফিয়া বলল, তোমার কি মন খারাপ? এমন মনে হওয়ার কারণ? আজকের মুসার মাঝে চঞ্চলতা নেই, কেমন চুপচাপ। আমার তেমন কিছু হয়নি। মিথ্যা বলিও না। মুসা হাসলো, বলল, প্রমাণ দিতে হবে? রোমান, হাসলো রাফিয়া, বলল, দাও দেখি। মুসা বাথরুমের দিকে তাকালো, বাইরে একবার নজর ফিরিয়ে দেখলো, দরজা সামান্য ভিড়িয়ে কাছে এসে রাফিয়াকে বুকে আগলে নিয়ে থুতনি তুলে বলল। বলো তো, বাসর রাতে বিড়াল কিভাবে ডাকে? অবাক হয়ে রাফিয়া বলল। আমি কি জানি? মুসা ক্রুড়ো হেসে রাফিয়ার ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল। সাধারণ বিড়াল কিভাবে ডাকে? মিউ। প্রাণবন্ত হাসলো রাফিয়া। রাফিয়ার আঙ্গুলে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে মুসা বলল। এবার বলো, বাসর ঘরের বিড়াল কিভাবে ডাকে? বলেই গায়ের সব শক্তি সঞ্চয় করে রাফিয়ার হাত চেপে ধরল মুসা। রাফিয়া সহসা ব্যথায় গুঙিয়ে উঠল। উফ, লাগছে। হাত ছেড়ে দিয়ে খিলখিল করে হেসে উঠে মুসা। বিচক্ষণ রাফিয়া সবটা বুঝলো। চিবুক ঠেকালো, পক্ষপটে লজ্জায় পা বাড়ালো। দরজা খুলে চলে যায় সে। মুসা মানিব্যাগ ও ফোন নিয়ে ছুটল পিছন পিছন। রাত 9টায় মুগ্ধ ফিরল। দরজায় নক করলো কয়েকবার। কারো সাড়া না পেয়ে মুগ্ধ চাবি ঘুরিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। দরজা লাগিয়ে দিয়ে পা বাড়িয়ে মাহিনের রুমে উকি দিতেই দেখলো মাহিন একা। সোজা পা বাড়িয়ে চলে আসে নিজ রুমে। বাতি জ্বালিয়ে দেখলো সোফিয়া আয়েশা ঘুমিয়েছে। আলোর রশ্মির বেগে সোফিয়ার ঘুম ভাঙলো। উঠে বসে মুগ্ধকে দেখলো। সোফিয়ার থমথমে মুখ দেখে মুগ্ধ ভাবলো সন্ধ্যার ব্যবহারে মন খারাপ করেছে নিশ্চয়ই, যাই আগে রাগ কমিয়ে দেই। ব্যাগ রেখে এগিয়ে আসে মুগ্ধ। মেয়ের দিকে তাকাতেই পিলে চমকে উঠে। মেয়ের কপালে সাদা ব্যান্ডেজ। আটকে উঠে দাঁড়ালো। পরপরই মেয়ের দিকে এগিয়ে এসে বলল। কি হয়েছে ওর? সোফিয়া অপরাধবোধ অনুভব করে বলল। খেলতে খেলতে পড়ে গেছে, সামান্য ফেটে গেছে। ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আমার মেয়েটা কি বড় সোফিয়া? সামান্য বলছিস? না জানি আমার মেয়েটা কত কষ্ট পেয়েছে। মুগ্ধ সহসা এতটা রেগে যায় যে সোফিয়া অবাক হয়ে গেল। অপলক তাকিয়ে রইল। মুগ্ধ রাগের মাত্রা বাড়িয়ে দেয়, বলল। ফ্যাল ফ্যাল করে কি দেখছিস? আমার মেয়েটাকে দেখে রাখতে পারিস না? নাকি এতটুকু করতে সমস্যা হয় তোর? হলে বল, আমি মেয়ের জন্য লোক রেখে দেবো। আমি রান্না করছিলাম মুগ্ধ ভাই, ওরা খেলছিল, আমি কি জানতাম এমন। চুপ থাক, কৈফিয়ত দিতে আসিস না। মেয়েটা তো আমার, তোর না। তুই কি বুঝবি? সহসায় থমকে যায় সোফিয়া। চোখে পানি বাঁধ। বিছানার চাদর খামচে ধরে কান্না আটকে রাখলো, বলল। এসব এসব আপনি কি বলছেন মুগ্ধ ভাই? আপনার সত্যি এমন মনে হয় আমি আয়েশা আর মাহিনকে অবহেলার চোখে দেখি? নিজের কেউ ভাবি না? নাও ভাবতে পারিস। আমি তোকে ভরসা করি সোফিয়া, এটা মোটেও আশা করি না। মুগ্ধ ভাই, আপনার কি হয়েছে বলুন তো? মুগ্ধ কথা বলল না। আয়েশার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো। কথা বলছেন না কেন? শার্ট খুলে রাখলো, তোয়ালে হাতে নিয়ে বলল। আমার কিছু ভালো লাগছে না, চুপচাপ থাক। আর নয় বের হয়ে যা। আর কান্নার শব্দ যেন না হয় রুমে। কান্না জিনিসটা আমার অপছন্দ। বলেই ওয়াশরুমে যায় মুগ্ধ। সোফিয়া আঁচলে মুখ চেপে ধরল। নিঃশব্দে কেঁদে উঠে সে। পরক্ষণে চোখের পানি মুছে নিয়ে আয়েশার দিকে তাকালো। কপালে আলতো করে চুমু দিয়ে আস্তে আস্তে নেমে আসলো। পেট চেপে ধরে বেরিয়ে যায় রুম থেকে। মিনিটের মাথায় মুগ্ধ বের হয়ে আসে। সোফিয়াকে না দেখে রাগ দ্বিগুণ হলো, বলল। বেরিয়ে যাওয়ার কোনো মানে হয়? চুপচাপ থাকলেই তো হতো। যাক গে, আমিও আর ডাকতে যাব না। ফোন নিতে গিয়ে অবাক হলো। টেবিলে স্যানিটারির প্যাকেট ও কিছু ঔষধ। মুগ্ধ চোখ বন্ধ করে নিল। নিজের মাথায় নিজেই মেরে বলল, কি করলি মুগ্ধ? অসুস্থ মেয়েটাকে এইভাবে কথা শোনালি? বলে টি শার্ট হাতে নিয়ে বেরিয়ে পড়ল। সোফিয়া সোফায় বসে কাঁদছে। মুগ্ধ এগিয়ে এসে বলল। রুমে যা সোফিয়া, আমি এই যাব আর আসবো। বলেই বেরিয়ে যায়। সোফিয়ার মন আরো খারাপ হলো। ভাবলো হয়তো আয়েশার ওষুধ নিয়ে আসতে এত ব্যস্ততা। রেগে যায় সোফিয়া। মনে মনে ভাবলো, এতদিন তাহলে সবটা মিথ্যে ছিল? উনি এতদিন আমার সাথে মিথ্যে অভিনয় করলো যাতে আমি ওদের অবহেলা না করি। কিন্তু আমি তো ওদের নিজের সন্তানের মতোই ভালোবাসি। আপনি কি করে পারলেন মুগ্ধ ভাই? কি করে আমার ভালোবাসা নিয়ে অভিনয় করলেন? আই এম শিওর
আপনি যা করেছেন সবটা আমার মন জয় করতে। মন জয় করে নিতে কি এত কিছুর খুব প্রয়োজন ছিল? ছিল না তো, বললেই পারতেন, আমি সব মেনে নিতাম। বলেই হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছে নিয়ে দাঁড়িয়ে পড়ল। হনহন করে মাহিনের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মাহিনের পাশে শুতেই মাহিন চোখ মেলে বলল, বাবার সঙ্গে রাগ করে এসেছো বুঝি? বাবা এমনি জানো, রাগ উঠলেই সব ভুলে যাই। এমনি কি মামনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হলেও ডাকতে আসে না। একবার তো মামনিকে মেরেই ছিল। এসব বলতে হয় না, ঘুমা বাবা, তেমন কিছুই হয়নি। প্রায় 20 মিনিট পর মুগ্ধ আসলো, হাতে হরেক রকমের চিপস সহ অনেক কিছুর সাথে আইসক্রিমও। সোজা রুমে এসে দেখলো সোফিয়া নেই। মনমরা হয়ে সোফায় রেখে বলল, মেয়েটার রাগ ভাঙাতে কি এখন আমার কাঠখড় পোহাতে হবে? যাবই না, দেখি কত দিনের রাগ কমে। টি শার্ট খুলে ছুঁড়ে মারল। আলগোছে আয়েশার পাশে শুয়ে পড়ল। এপাশ ওপাশ হয়েও কিছুতেই স্বস্তি পেল না মুগ্ধ। উঠে পুনরায় বের হয়ে মাহিনের রুমে আসলো। দরজায় নক করে ডাকতে লাগলো সোফিয়াকে। সোফিয়া চোখ মেলে আছে কিন্তু সাড়া দিচ্ছে না। মুগ্ধ একের পর এক কথা বলে সোফিয়াকে ডেকেই যাচ্ছে, তবুও সোফিয়া বের হলো না। মুগ্ধ হার মেনে নিয়ে রুমে আসে। সোফার সবকিছু মেঝেতে ফেলে দিল। রাগে গজগজ করতে করতে ব্যালকনিতে গিয়ে কেদারায় গা এলিয়ে দিল। পরপরই তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে বলল, দুটোর একটাও শান্তি দিল না। বউ কি জিনিস সে আমিই জানি। আয়শার এমন অবস্থা দেখে কি থেকে কি হয়ে গেল না জানি, কত কি বলে ফেলেছি। সোফিয়া ভুলভাল কিছু না করলেই হয়। না জানি কতটা কাঁদছে মেয়েটা। ইস, খুব খারাপ লাগছে। বুঝলে তো, একটু বকলাম তাতেই এই অবস্থা। গায়ে হাত তুললে না জানি কি করে বসবে। রাত প্রায় 10টার কাছাকাছি, তবুও মুসার দেখা নেই। ম্যানেজারকে কোনো রকম বুঝিয়ে 1 ঘন্টা সময় নিয়ে বের হলো তারিফ। উদ্দেশ্য তারিফকে খোঁজা। না জানি বাদরামো করতে গিয়ে কোথায় ফেসে গেল। 10 মিনিট হেঁটে এক দোকানের সামনে এসে দাঁড়ালো। ফোন বের করে কল দিল সোফিয়াকে। এই নিয়ে কয়েকবার কল দিলেও ধরল না। তারিফ বেজায় বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, নিশ্চিত স্বামী নিয়ে সোহাগকে আছে। পরক্ষণে জিহবা কেটে বলল, ছি, কি বলছি এসব? এত তাড়াতাড়ি ওসব কেন? নিশ্চিত ঘুমাচ্ছে। সোফিয়া অন্য পুরুষের পাশে ঘুমাচ্ছে ভাবতেই বুকটা চিনচিন করে উঠল তারিফের। দোকানের দিকে তাকালো। তার বয়সে ছোট্ট একটা ছেলে বসে আছে। তারিফ সতর্ক নয়নে চারিপাশে নজর ফিরিয়ে দেখলো। ছেলেটার দিকে থমথমে মুখ নিয়ে বলল, একটা বেনসন সিগারেট দাও তো। ছেলেটা তারিফের দিকে তাকালো। তারিফের চোখে মুখে চিন্তার ছাপ। ছেলেটা সিগারেট বের করতে করতে বলল, গার্লফ্রেন্ড আজ বুঝিয়ে দিয়েছে। চমকে উঠে তাকালো তারিফ। তার বলতে ইচ্ছা করলো, এই ছেলে তোমার বয়স কত? বলার পূর্বে সিগারেট বাড়িয়ে দিয়ে ফের বলল, মেয়েটা কে? বুঝি খুব ভালোবাসতেন? ঢোক গিলল তারিফ। চোখে মুখে অবাকের রেশ। টাকা যথাস্থানে রেখে বলল, লাগবে না সিগারেট। হনহনিয়ে চলে যায় তারিফ। ছেলেটি বেদনার সুরে বলল, আহারে, প্রেমিকা যার যায় তার বুঝে কষ্ট কত। তারিফ রেগে মেগে হোস্টেলে ফিরে আসছে। টুংটাং মেসেজ। ফোনটা হাতে নিল। ভাবলো খেয়ার মেসেজ, কিন্তু মেসেজ দেখে তারিফ বড় সড়ো হাঁ মেলে দাঁড়িয়ে পড়ল। চোখে থমকানোর আভাস। মুসার নাম্বার থেকে মেসেজ এসেছে। সেখানে বাংলায় লেখা, মামা বড় সড়ো কট খেয়েছি বাঁচা। আজ শুক্রবার। মাথা ব্যথায় আয়েশা সকাল সকাল উঠে পড়েছে। সোফিয়া কিছু খাবার খাইয়ে দিয়ে ওষুধ দিল। আয়েশা তা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। পরপর আয়েশা বলল, তোমার কি মন খারাপ? সোফিয়া হাসলো। না তো, রাতে ঘুম হয়নি তো, তাই শরীর খারাপ লাগছে। আমার খুব ঘুম পাচ্ছে সুপিয়া মা। এখানে ঘুমাবে? প্লিজ একটু বুকে নিয়ে ঘুমিয়ে দাও না। সোফিয়া মুচকি হেসে বুকে আগলে নিল। আয়েশা কাঁধে মাথা রেখে গলা জড়িয়ে ধরল। সোফিয়া পায়চারি করে বুকে হাত বুলিয়ে ঘুম দেওয়ার চেষ্টা করতে লাগলো। একটা গান বলো না সুপিয়া মা। আবদার মতে সোফিয়া গুনগুন করে গান ধরল। আড়াল হতে মুগ্ধ মলিন মুখে সবই পর্যবেক্ষণ করছে। কিছু মুহূর্ত পর বের হবেই, তখন মাহিন ছুটে এসে সোফিয়ার পা জড়িয়ে ধরে বলল, আন্টি, আমি আজ কোচিং যাব না, বাবাকে বুঝিয়ে বলো না। মাহিনের মাথায় হাত দিয়ে বলল, তাই কি হয় বাবা? কাল কত কষ্ট করে তোমাকে সব শিখিয়ে পড়িয়ে দিলাম। আমি শিওর তুমি পরীক্ষায় ফার্স্টই হবে। না গেলেও হয় না গো। না গো, যাও যাও, ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। মলিন হয়ে মাহিন চলে যায়। পরক্ষণে আয়েশাকে শুতে বায়না করলে শুয়ে দিয়ে রান্নাঘরে আসলো। মুগ্ধ গলা খাকারি দিয়ে সোফায় বসে বলল, একটা চা হলে মন্দ হয় না। সোফিয়া শুনল। কেতলি থেকে চা ঢেলে নিয়ে এসে মুগ্ধের সামনে রাখলো।
কথা তো দূরে, তাকালো না পর্যন্ত। মুগ্ধর ভ্রু নাচালো। চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিয়ে তাকিয়ে রইল সোফিয়ার দিকে। মেয়েটা সদ্য গোসল সেরেছে, টুপটাপ ফোঁটা বৃষ্টির মতোই পড়ছে চুল থেকে। রাগী মুখটা তার কাছে মনে হচ্ছে রক্ত জবার মতো। এলোমেলো পোশাকে বেরিয়ে আসে মাহিন, বলে ওঠে, কই দাও কিছু খাইতে দাও, আজকে একটু শুক্রবারের দিন, ভাবলাম আরামাসে ঘুমাবো, মরার উপর খাড়া, আজকেই পরীক্ষা নিতে হলো। বলি বাংলাদেশের উন্নতি চালচালাইয়া হবে। মুগ্ধ কেসে উঠে বলল, কি সব ভাষায় কথা বলো মাহিন? মাহিন সোফিয়ার দিকে যেতেই মুগ্ধ বলল, এদিকে এসো, শার্ট চুল ঠিক করে দেই। তুমি পাবে না। মুগ্ধ ভ্রুকুচকে তাকালো। সোফিয়া খাবারের থালা রেখে মাহিনকে আগে ঠিক করে দিল। খাবার খাওয়ানো শেষে সোফিয়া উঠে দাঁড়ালো। এই সময়টুকু মুগ্ধ নিঃশব্দে উপভোগ করলো। মাহিন সোফিয়ার আঁচল টেনে মুখ মুছে নিয়ে বলল, একটু শোনো, কাল এগিয়ে দাও। সোফিয়া হেলে পড়তেই মাহিন সোফিয়ার গালে চুমু দিয়ে বলল, আসি আন্টি। সোফিয়া মিষ্টি হেসে গালে চুমু দিয়ে বলল, সাবধানে থাকবে, মারপিট কিন্তু করবে না। মাহিনকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সোফিয়া ফের রান্নাঘরে ঢুকলো। এদিকে মুগ্ধ যে চাতক পাখির মতো তাকিয়ে আছে, সেদিকে তার নজর নেই। মুগ্ধ এই সুযোগই ছিল। উঠে দাঁড়ালো, বড় বড় পা বাড়িয়ে এসে দাঁড়ালো সোফিয়ার পিছনে। কথাবার্তা ছাড়াই পিছন থেকে জড়িয়ে ধরলো সোফিয়াকে। থুতনি রাখলো সোফিয়ার কাঁধে। সোফিয়া সরানোর চেষ্টা করলো। মুগ্ধ বলে উঠল, কাল রাতের জন্য সরি, আমি ওসব রাগের মাথায় বলে ফেলেছি। মানুষ রাগের মাথায় সব সত্যি কথাই বলে মুগ্ধ ভাই। মুগ্ধ চুপ হয়ে গেল, কিন্তু সোফিয়াকে ছাড়ল না। শক্ত হাতে জড়িয়ে নিয়ে বলল, এই প্রথম, এই শেষ, প্লিজ মাফ করে দে। সোফিয়া কথা বলে না, আপন মনে কাজ করে যাচ্ছে। মুগ্ধ কাঁধে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে বলল, এই ধরা মুরগি, প্লিজ শেষবারের মতো মাফ কর, প্লিজ প্লিজ। হেই চার চক্কা। ঠিক আছে, মাফ করেছি, যান ফ্রেশ হয়ে আসুন। মুগ্ধ হাসি মুখে সরে আসে, বলল, আই লাভ ইউ। ওকে। ভুরু টান টান করলো মুগ্ধ। ফের বলল, আই সেড আই লাভ ইউ। জি মশাই, ঠিক আছে। মুগ্ধ হতাশ হয়ে যায়। পরক্ষণে এগিয়ে এসে ফের বলল, সোফিয়া আই লাভ ইউ। সোফিয়া তাকালো না পর্যন্ত। তরকারি কষায় মন দিল, বলল, হয়েছে, যান ফ্রেশ হয়ে আসুন। মুগ্ধের রাগ হলো। দুম করে চুলা বন্ধ করে দিল। সোফিয়াকে সামনে নিয়ে বাহু ধরে বলল, আমাকে মাফ করিসনি, আমি জানি। আমি আমার ভুল তো স্বীকার করে নিলাম। আমি দুঃখিত সোফিয়া, আমি সত্যি দুঃখিত। মুগ্ধর চোখে পানি টলমল করছে। সোফিয়ার মন ছলকে উঠল। ভাবল, মানুষটা তাকে সত্যিই ভালোবাসে নাকি মন পাওয়ায় এমন করছে। কিন্তু চোখের ভাষা তো তা বলছে না। এতটা অস্থিরতা কিসের ওনার? ভালোবাসে তো আমায়, হয়তো বাসে, তা না হলে এমন মরিয়া হয়ে উঠবে কেন আমার মুখে ভালোবাসি কথাটা শুনতে? বেসিনের সব ফেলে দিয়ে সোফিয়াকে সেথায় বসিয়ে দিল মুগ্ধ। সোফিয়া আতকে উঠে বলল, কি কি করছেন মুগ্ধ ভাই? মুগ্ধ সোফিয়ার দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বলল, আমি আর কখনো রাগ দেখাবো না, কখনো বকবো না তোকে, প্লিজ, সরি। সোফিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। মুগ্ধ ফের বলল, সোফিয়া, পায়ে পড়বো, তাহলে কি বিশ্বাস করবি? আই লাভ ইউ টু। মুগ্ধের মনের কালো মেঘের ভেলা সরে যায়। ঝিলমিল করে ওঠে খুশির রোদের উষ্ণতা। সোফিয়ার গালে হাত দিয়ে বলল, ধলা মুরগি একটা। সোফিয়া হাসলো, বলল, সরুন, কাজ আছে। একটা চুমু দে। সকাল সকাল দুষ্টুমি করবেন না, আমি জানি তুই অসুস্থ, সেই জন্যই যাচ্ছি। আমি দিতে গেলে অনর্থক হয়ে যাবে, তখন কিন্তু কিছুই মানবো না। সোফিয়া ফটাফট মুগ্ধের কপালে ও দুগালে চুমু দিয়ে বলল, হয়েছে? হ্যাঁ, ধার হিসেবে নিলাম, তুই সুস্থ হলে সুদ সমেত ফিরিয়ে দেব। সোফিয়া ফের কিছু বলার পূর্বেই মুগ্ধ বলল, রাতে আরিফ নামের কেউ অনেকবার কল দিয়েছিল, পরপর বন্ধ করে রেখেছি, কথা বলে নে। চিন্তায় আতকে উঠে নেমে আসে সোফিয়া। ভাবলো, রাতে ফোন দিয়েছিল, কোনো বিপদ হলো না তো? ইয়া আল্লাহ, যে একটা বাদর সাথে থাকে, মাইনকার চিপায় পড়তে কতক্ষণ। রাফিয়াকে বাসা অবধি পৌঁছে দিতে এসে রাফিয়ার বাবার কাছে কট খায় মুসা। কথায় কথায় মুসা বিপদে ফেসে যায়। রাফিয়ার বাবা রাফুন বসুনিয়া সন্দেহের বশে মুসাকে আটকে রেখে পরিবার ডাকতে বলে। তার উদ্দেশ্য অপমান করে তাড়িয়ে দেওয়ার। তারিফের মা তানজিল বেগম বসে আছেন, পাশে মুসার পাশে তারিফ। রাফিয়াকে ঘরে আটকে রাখা হয়েছে। তাদের সামনে রাফুন বসিনিয়া তার ভাই রাশেদ বসে আছেন। সিঙ্গেল সোফায় বসে আছেন রাফিয়ার দাদি ফুরেজান্নেসা। তার পিছনে দাঁড়িয়ে আছে বাড়ির বাকি সদস্য।
তানজিলা বেগম রাগচটা মানুষ, যদিও মন পরিষ্কার। তিনি সবসময় গম্ভীর কণ্ঠে কথা বলে থাকেন। তিনি বড় গলায় বলল, মেয়েকে সম্মানের সঙ্গে দিবেন নাকি অন্য ব্যবস্থা করতে হবে? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি টুমকি বুঝি না। আমার ছোট ছেলে যখন চেয়েছে তখন আপনার মেয়েকে আমার ছোট ছেলের বই হবে। কথা কম বলে, যান কাজ শুরু করুন। সবাই চুপচাপ, একে অপরের সঙ্গে নজর বিনিময়ে ব্যস্ত। গলা খাকারি দিয়ে রাইফোন বসুনিয়া বলে উঠলেন, কিন্তু ছেলেকে তো সুবিধার মনে হচ্ছে না। বিয়াদব তো বটে, আবার গাঁজাখোর। শ্বশুরমশাই, শ্বশুরমশাই, উহু উহু। মুসা আঙ্গুল নাড়িয়ে যাচ্ছে কথাটা বলে। চমকে উঠে সবাই। তারিফ বিরক্ত হয়ে যায়। তানজিলা অবাক হয়ে তাকিয়ে আছে। মুসা বলল, এসব বলবেন না, আমি এসবের ধার কাছেও নেই। রাফিয়ার কাজিনরা ফিসফিস করে হাসছে। ফুরে যান রেগে বললেন। মুসা ফের বলে উঠল, আমার বোনেরা আড্ডায় খিলখিল করে উচ্চ স্বরে হাসলে দাদি বলতো, বেশরম, খুন্তি পুইরা দাগ দেওয়ানের কাম। এত কিটকিট করস কেন? এখন বুঝি ওইটা সেই সময়ের লজ্জার ভ্যাকসিন ছিল, যেটা এখন নেই। পেছন থেকে ফের হাসির শব্দ শোনা যায়। রাশেদ বসুনিয়া বললেন, এই ছেলে কাল থেকে মাথাটা খাচ্ছে। এ কি এইভাবেই সবসময় কথা বলে? আসলে ও একটু রোমান্টিক ছেলে। সবাই ভ্রু কুচকে তাকালে তারিফ ফের বলল, না, ও সেই রোমান্টিক না, মানে ফানি, মানে মজার ছেলে, সবাইকে খুশিতে রাখে সব সময়। তানজিলা বেগম রেগে কিছু বলার আগে মুসা লজ্জা ভাব নিয়ে বলল, আমার মধ্যে ওই সেরও রোমান্টিকতা আছে। মেয়ে আলহামদুলিল্লাহ সুখেই থাকবে। তানজিলা ও তারিফ ভেতরে ভেতরে ফুসফুস করছে। তখন রাফুন বসুনিয়া বললেন, এই ছেলে তো দেখছি অতি মাত্রায় বেয়াদব। শ্বশুরের কথায় মুসা ভাবলেশীন হয়ে বলে উঠল, অটোতে কোন মেয়ের সামনাসামনি বসলে বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমার ঘাড় বাঁকা হয়ে যায়, তবুও সামনের মেয়ের দিকে তাকাই না। রাফিয়ার চাচা বলে উঠল, এ আবার কেমন ভদ্রলোক? সারা পাড়ায় আমার ছেলের মতো কোনো ছেলেই পাবেন না, তেমনই ভদ্র। এখন কথায় আসেন, বিকি দিবেন নাকি লোক ডেকে মেয়ে তুলে নিয়ে যাব? তানজিলা বেগমের কথায় সবাই অবাক। রাফুন ভেবে পাচ্ছেন না তিনি এখন কি করবেন, তবুও বললেন, আপনি যে ব্যবহার করছেন না জানি আমার মেয়েকে চুলোয় ভাজেন। আপনার সাথে ধমকের সুরে চললেও আপনার মেয়ের সাথে মমতার সুরে চলবে, আর সেই সুরে আপনার মেয়ে নাচবে। আর কিছু বলবো? তানজিলা বেগমের সাথে কথায় কেউ যে পেরে উঠবে না তা তারা বুঝতো। গলা খাকারি দিয়ে রাফুন বসুনিয়া বলবেন কিছু, তখনই সোফিয়াও মুগ্ধ এসে উপস্থিত, সাথে আয়েশা ও মাহিন। কথার স্পিড বাড়িয়ে রেগে মেগে মুসা বলে উঠল, বাসর হয়ে গেলে আসতি, এখনই আসার কি দরকার ছিল? রাশেদ ভ্রু উঁচিয়ে বলল, এই ছেলে, তুমি কি বললে? কি বললে তুমি? গুরুজনেরা বসে আছে দেখছো না? তারিফ পরিস্থিতি সামাল দিতে বলল, আরে বিয়ে হয়ে যাওয়ার কথা বলেছে, আপনি মিছে রাগ করছেন। কিন্তু আমি তো অন্য কিছু শুনলাম। আরে না, বিয়েই বলেছে, ইতালি ভাষায় বলেছে, তাই আপনি বুঝতে পারেননি। সহসা সোফিয়াদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। তানজিল মুসাকে চোখ গরম করে চুপচাপ থাকতে বলল। তারিফ কনুই দিয়ে গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, চুপ থাকতে পারিস না বলত, এত কথা বলছিস কেন? মুসাও ফিসফিস করে বলল, কথা না বলতে পারলে আমার জিহ্বা চুলকায়, দাঁত শিরশির করে। তারিফ রাগান্বিত হয়ে বলল, শালা কষ্টেপ আনবো না কে? হ্যাঁ সেটাই কর, এনে নিজের মুখে লাগা। শালা এত জ্ঞান দিস না, ভালো লাগছে, কথা বলতে দে, ফ্রেশ লাগবে। সোফিয়াও মুগ্ধ আসার পর সবটা ম্যানেজ করে নেয়। সোফিয়াও মুগ্ধের উপর ভরসা রেখে সম্মতি দিয়েছেন রাউফুন বসুনিয়া। মনে মনে ঠিকই কপাল চাপড়ায়, ভাবে নিজের ভুলে আজ এত বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে। সব মিলে একটা বড় সময় পেরিয়ে যায়। বিয়ের বাজার, আবার বিয়ের পোশাক, বাবুর্চি থেকে শুরু করে কাজী উপস্থিত করা সবই মুগ্ধ ও তারিফ করেছে। তারিফের মনে বিষণ্ণতা। বিয়ের বয়সে অন্যের বিয়ের ব্যবস্থা করছে। বেলা এখন ৩টা, মাত্রই বিয়ের কার্যক্রম শেষ হয়ে যায়। যে যার মতো করে সবাই ব্যস্ত হয়ে পড়ল। তারিফ একটা রুমে বিশ্রাম নিচ্ছে। তানজিলা বেগম পরিবারের লোকদের সাথে হাসি খুশিভাবে মিশে গেছেন, যা দেখে সবাই খুশি। তারিফের ফোন বেজে ওঠে। খেয়ার নাম্বার দেখে মেজাজ বিগড়ে যায়। কানে ধরতে খেয়া কি বলল শোনা গেল না। তারিফ কেন জানি মুহূর্তে খুবই রেগে যায়। রাগান্বিত হয়ে বলল, বিয়ে বিয়ে, এই শোন, তোকে আমি ভালোবাসি না, আর কখনো পারবো না। এতদিন যা ছিল সব ফেক, দয়া করে আর ফোন দিস না। কেটে দিয়ে বন্ধ করে রাখলো ফোন। সব তছনছ করতে ইচ্ছে করছে তারিফের। অন্যের বাসে এসব মোটেও ঠিক নয় ভেবে চেপে গেল। রাফিয়া নিজ ঘর গুছাতে ব্যস্ত। তার কাজিনরা ঘরের 12টা বাজিয়ে রেখেছে। এদিকে মুসা ভাবলেশীন নিরস প্রাণীর মতো দাঁড়িয়ে আছে।
রাফিয়া কাজ করতে করতে বলল, চেঞ্জ করে নাও, খাবার একটু পর চলে আসবে। ভুরু টান টান করে তাকালো মুসা। পরক্ষণেই গলা পরিষ্কার করে বলল, বাসর দিনের কি হবে, নাকি রাতের জন্য তুলে রাখবে? বিচক্ষণ রাফিয়া পরপরই বুঝলো, আঙ্গুল উঁচিয়ে বলল, একদম দুষ্টুমি করতে পারবে না, যা হবার পরে। পরে বলতে? ভ্রু কুচকে তাকিয়ে আছে মুসা। রাফিয়া রাগান্বিত হয়ে বলল, সব সময় দুষ্টুমি ভালো লাগে না। মুসা তপ্ত শ্বাস ফেলল, ফুলে সাজানো বিছানায় বসে পড়ল। বয়স বেশি করে বিয়ে করাটা ভালো ছিল। আর যাই হোক, কচি বউ পেতাম, যে আমার কথায় উঠতো আর শুশু মানে বসতো। রাফিয়া রেগে এসে পাঞ্জাবির কলার ধরবে বইকি মুসা ক্রুড়ো হেসে হেলে পড়ে। তাল সামলিয়ে না নিতে পেরে রাফিয়া মুসার উপর পড়ে যায়। হাতের টানে ছিঁড়ে আসে সাজানো ফুল। মুসা দুষ্টু হেসে বলল, কি এসব কি? হ্যাঁ, লজ্জায় ফেলবে আমার নাকি? রাফিয়া বোকা বনে গেল। উঠে আসতে মুসা রাফিয়াকে বিছানায় শুইয়ে দিল। নিজে একটু হেলে পড়ে বলল, আমার হালাল বউ, একটু গাল ছুঁয়ে দেখি। রাফিয়া খিলখিল করে হেসে উঠে। তখনই খাবার নিয়ে ঢুকলো ফুরেজান ও হাতে জগমগ নিয়ে তনয়া নাক সিটকে বলল। মুসা সরে আসতে রাফিয়া তড়িৎ গতিতে উঠে নিজেরকে ঠিক করে দাঁত কেলিয়ে হাসলো। রাফিয়ার আরেক কাজিন বোন তনয়া হেসে বলল, রাতের বন্ধ ঘরের থেকে দিনের আলোই ভালো হয়, কেননা বাতি জ্বালানো লাগে না। মুসা একগাল হেসে বলল, যাক, মনের মতো একখান শালি পেয়েছি। ফুরেজান মুখ কচলে খাবারের থালা রাখলো। তনয়া পানির জগ ও মগ রেখে দাদির পিছন পিছন যেতে মুসা ফের বলল, ওই শালি অর্ধেক ঘরওয়ালি। ফুরেজান পিছন ফিরে তাকায় তনয়া বলল, জি ভাইয়া বলুন। বাসরের বিছানাটা ঠিক করে দিও তো আরেকবার, মেইন যুদ্ধ এখনো না বাকি। বলেই ফুরেজানের দিকে তাকালো। তিনি পুনরায় মুখ বাঁকিয়ে চলে যায়। ঠিক আছে বলে চলে যায় তনয়া। মুসা হাসি মুখে রাফিয়ার দিকে তাকালো। রাফিয়া রাগান্বিত হয়ে তাকিয়ে আছে। মুসা মনে মনে বলল, এখন থেকে নতুন আতঙ্ক শুরু। কিছু না করলেও আর না করলেও পা ধরে সরি বলতে হবে। যাক, কমন ডায়লগ দিয়ে শুরু করে। আমি আবার কি করলাম? রাফিয়া রাগে গজগজ করে কাজ করতে শুরু করলো। মুসা মাথা চুলকে বলল, আচ্ছা সরি। বিকালে আয়েশাকে ঘুম দিতে গিয়ে কাহিল প্রায় সোফিয়া। মেয়ে কিছুতেই ঘুমাবে না, কিন্তু তার ঘুম প্রয়োজন না হলে মাথা ব্যথা করবে। মা মেয়ে খুনসুটি করেই যাচ্ছে। প্রায় 4টা বাজে। মুগ্ধ ফ্রেশ হয়ে সোফায় বসে এসব কাণ্ড দেখছে। তার মন উসখুস করছে। অস্থিরতা মনস্তাপ জুড়িয়ে তপ্ত শ্বাস টানলো। ভাবলো, সোফিয়ার কি রাগ কমেছে আমার প্রতি, নাকি রেগেই আছে? আগের মতো কাছে আসে না, কথাও বলে না। আমি নিশ্চিত সোফিয়া রেগে আছে, আমাকে ক্ষমা করতে পারেনি। ও মা, একটা গান বলো না। তোমাকে ঘুমাতে বলেছি তো। ঘুম তো আসছে না সোফিয়া মা। আমি কিন্তু এবার খুব রেগে যাব। ইস, তাহলে তো হইতই। তুমি আবার লাগবে, গল্প বলো, না হলে বাইরে যেতে দাও, খেলবো। মুগ্ধ মুচকি হেসে উঠে দাঁড়ালো। প্যান্টের পকেটে হাত গুজিয়ে ভাবলো, মনটা আর মানছে না। মেয়েটা ঘুমোচ্ছে না কেন? সোফিয়ার সাথে কথা না বলে আর থাকা যাচ্ছে না। কি আশ্চর্য, নতুন বরদের মতো করছি কেন? ছেলে মেয়ে বুঝতে পারলে কি ভাববে? ধুর, কি যে ভাবছি, এতটুকু বয়সে বুঝবেটা বা কি? আর ভাবার তো দূরে। গলা খাকারি দিয়ে এগিয়ে এসে বলল, মা আয়েশা, ঘুমানোর দরকার নেই, যাও, তোমার তনয়া রাইফা আন্টি আছে না, ওদের সাথে খেলো গিয়ে। বলা শেষ হতে না হতে আয়েশা দৌড়ে নেমে চলে যায়। সোফিয়া আস্তে আস্তে বলে পিছন পিছন ছুটতেই মুগ্ধ বলল, তুই আবার কই যাচ্ছিস? সোফিয়া পা থামিয়ে পিছন ফিরে বলল, আমিও খেলতে যাচ্ছি। মুগ্ধ দুষ্টু হেসে বলল, আমার সাথে খেললে আমি কিছু মনে করব না। সোফিয়া চশমা ঠেলে নাক কুচকে জিজ্ঞাসা করলো, কিসের খেলা? হাত ইশারায় মুগ্ধ বলল, এদিকে আয়। সোফিয়া এগিয়ে আসে। তৎক্ষণাৎ কোমর জড়িয়ে টেনে নিয়ে বলল, ম্যাডাম কি এখনো রেগে আছেন? সোফিয়া ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, ছাড়ুন, কি করছেন মুগ্ধ ভাই? বাসা ভর্তি মেহমান, কেউ এসে পড়বে। আসুক, দেখুক, লজ্জা পেয়ে আরো দ্বিগুণ দিয়ে চলে যায়। আর আমি তখন আমার লজ্জায় লাল হওয়া রক্ত জবাকে অপলক চেয়ে চেয়ে দেখব। আহ, কি তৃপ্তির! তৃপ্তির? চোখের তৃপ্তি। বলে চোখ মারল মুগ্ধ। হেলে সোফিয়ার গলায় এগিয়ে আসতে সোফিয়া বলে উঠল, একদম না, মাথা গরম করবেন না, সরুন সরুন বলছি।
অপলক তাকিয়ে আছে মুগ্ধ। সোফিয়া ভ্রু নাচিয়ে বলল, কি? আই লাভ ইউ সোফিয়া। কতবার বলতে হবে? যতবারে মন ভরবে না। শোনুন তো, আমাকে মাফ করতে পারিস না তাই না? আসলে আমারই ভুল তোর কাছে মাফ চাওয়া। সরাসরি তোর পায়ে। মুগ্ধর মুখ চেপে ধরে সোফিয়া বলল, ভালোবাসি ভালোবাসি, হাজারবার ভালোবাসি। মুগ্ধ এমন প্রেমময় মুহূর্তে বলল, আমি নিশ্চিত পরবর্তী সন্তান নির্ঘাত আমাকে মুগ্ধ মামা বলে ডাকবে, যে হারে তুই মুগ্ধ ভাই বলে ডাকিস। বাজে কথা বলবেন না বলেই সরে আসে সোফিয়া। ড্রেসিং এর সামনে এসে দাঁড়ালে ফের মুগ্ধ এসে জড়িয়ে ধরল। সোফিয়া কিঞ্চিত রেগে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।